স্বাগতম সি প্রোগ্রামিং এর ষষ্ঠ ক্লাসে। আমাদের আজকের টপিক সুইচ কেস, ব্রেক, কন্টিনিউ, এই তিন ধরনের কন্ডিশনাল স্টেটমেন্টের। তো প্রথমে আমরা দেখব যে এই সকল কন্ডিশনাল স্টেটমেন্টগুলা মূলত কি, এবং পরবর্তীতে এইগুলার ব্যবহার করে আমরা আজকে দুইটা প্রোগ্রাম করব এবং প্রোগ্রামগুলোর বিভিন্ন ধরনের চেঞ্জ অবজার্ভ করব। অর্থাৎ প্রোগ্রামে যে চেঞ্জগুলো এনে আমরা বুঝতে পারবো যে প্রোগ্রামগুলো আসলে অল্টারনেটিভ কিভাবে করা যায়, বা প্রোগ্রামে কোন কোন জায়গাতে আমরা চেঞ্জ করতে পারি, চেঞ্জ করলে কি কি পরিবর্তন আসে, সেই পরিবর্তনগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমেই দেখে নিই সুইচ স্টেটমেন্ট কিভাবে কাজ করে। তো সুইচ স্টেটমেন্ট বেসিক্যালি একটা এক্সপ্রেশন চেক করে এবং এক্সপ্রেশনটার উপরে ডিপেন্ড করে। এক্সপ্রেশনটা যদি ভ্যালিড হয় তাহলে তার রেসপেক্টে কিছু পার্টিকুলার কিছু ভ্যালুর উপরে ডিপেন্ড করে সে বিভিন্ন ধরনের কেস অ্যাসাইন করে এবং প্রত্যেকটা কেসে চেক করে। খেয়াল করে দেখেন যে প্রথমে আসছে সুইচ। এই সুইচ যে কিওয়ার্ডটা আছে, সেই সুইচ কিওয়ার্ডের মধ্যে আমাদের এইরকম একটা সুইচের পরে আমাদেরকে একটা ব্র্যাকেট দিতে হবে এবং তারপর আমরা দুইটা ব্র্যাকেট দিব, সেকেন্ড ব্র্যাকেট। এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপর আমরা তার মধ্যে বিভিন্ন ধরনের কেসগুলোকে অ্যাসাইন করব। তো একটা পার্টিকুলার একটা ভ্যারিয়েবলের উপরে আমি যদি কোনো একটা ভ্যালু অ্যাসাইন করে দিই, ধরেন একটা ভ্যারিয়েবল অ্যাসাইন করলাম টেস্ট। তো টেস্টের ভ্যালু যদি মনে করেন 1 2 3 4 এক্সেট্রা এইভাবে যদি চলতে থাকে, প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা কিন্তু কেস কন্ডিশন থাকবে এবং কেসের রেসপেক্টে, অর্থাৎ প্রত্যেকটা কেস, ধরেন কেস 1 অর্থাৎ ভ্যালু কেস 1 বলতে আমি যদি ওই যে টেস্ট যে ভ্যারিয়েবলটা ধরছিলাম, টেস্ট ভ্যারিয়েবলটার মান যদি 1 হয় তাহলে আমাদের কেস 1-এ পড়বে। টেস্ট ভ্যারিয়েবলের মান যদি 2 হয় তাহলে আমাদের কেস 2-তে পড়বে। কেস ভ্যারিয়েবলের মান যদি আমাদের 3 হয় তাহলে আমাদের কেস 3-তে পড়বে। তো এইভাবে প্রত্যেকটা কেসের জন্য পার্টিকুলারলি একটা ব্লক থাকবে। দ্যাট মিন্স এ ব্লক অফ কোড, যাকে বলা হচ্ছে অনেকগুলো লাইনের সমষ্টি। তো ওই কেস 1 যদি আমাদের হয়ে থাকে, সত্য হয়, তাহলে তার ক্ষেত্রে যে যে লাইনগুলা বা যে যে লাইন অফ কোড আমাদেরকে পারফর্ম করতে হবে, সেই লাইন অফ কোডকে আমরা এই ব্লক 1-এর মধ্যে লিখব এবং অতঃপর আমাদেরকে একটা ব্রেক অ্যাসাইন করতে হবে। এই ক্ষেত্রে এই ব্রেকটা করবে কি, এখান থেকে কন্টিনিউয়াসলি ব্রেক করে এই এর বাইরে চলে আসবে, অর্থাৎ সরাসরি স্টেটমেন্ট এক্সটাকে সে প্রিন্ট করবে। তো এইভাবে কেস 1টাকে আমরা ফিনিশ করব। একইভাবে আমরা কেস 2টাকেও লিখব, কেস 3কে লিখব। এইভাবে যতগুলা পর্যন্ত আমাদের কেস ভ্যালু থাকবে, পার্টিকুলার ততগুলা কেস ভ্যালুকে আমরা এখানে লিখব। পরবর্তীতে এমনও হতে পারে যে আমার সেই ভ্যারিয়েবলের মানটা এমন আসলো যে সেই ভ্যারিয়েবলের মানটা আমি প্রিন্ট করছি না, বা সেই ভ্যারিয়েবলের মানটা দেখা যাচ্ছে আমাদের দরকার নাই, এমন কোনো একটা কিছু আসলো, সেক্ষেত্রে আমাদের কোনো কিছু অ্যাসাইনই করেনি, অর্থাৎ যাকে বলি আমরা বাই ডিফল্ট কিছু একটা কাজ। তো এই বাই ডিফল্ট যদি আমাদের কোনো কিছু পারফর্ম করতে হয় তাহলে তার জন্য আমাদের এই ডিফল্ট স্টেটমেন্ট দরকার হবে। ডিফল্টের রেসপেক্টে, অর্থাৎ এই ডিফল্ট কেসের জন্য আমরা কোন কোন ব্লক অফ কোডকে অ্যাসাইন করব, সেই ব্লক অফ কোডটাকে আমরা লিখে দেবো এবং তার নিচে আবার একইভাবে আমরা ব্রেক লিখবো। তো এই ক্ষেত্রে প্রবলেম হবে না যদি আমরা এখানে ব্রেকটা লাস্টে আমরা না লিখি, কারণ এখান থেকে আমাদের এমনিতেই বাই ডিফল্ট আমাদের ব্রেক হয়ে চলে আসবে। তো এইভাবে আমাদের সুইচের কাজটা আমাদের এইভাবে করবে এবং সুইচের স্ট্রাকচারটা কিন্তু এইভাবে হবে। আপনারা একটু খেয়াল রাখেন, কারণ এখনই আমরা দেখাবো যে সুইচ দিয়ে কীভাবে কাজ করতে হয়। একইভাবে আমরা কিন্তু সুইচ দিয়ে এইভাবে কাজ করব। তো এরপরে আমি সুইচ দিয়ে একটা ক্যালকুলেটর তৈরি করে দেখাবো আপনাদেরকে, কীভাবে যে একটা ক্যালকুলেটর তৈরি করে, অর্থাৎ বেসিক ক্যালকুলেটর, যোগ বিয়োগ গুণ ভাগ, যেটা আপনি সুইচ দিয়ে ইজিলি করতে পারবেন। এবং এই ক্যালকুলেটরকে বিভিন্নভাবে আর কি আরেকটু মডিফাইও করে দেখাবো। তো এই ছিল আমাদের সুইচ স্টেটমেন্ট। পরবর্তীতে দেখে আসছি আমি ব্রেক স্টেটমেন্টটা কিভাবে কাজ করে। সাধারণত ব্রেক এবং পরবর্তীতেই আমরা দেখব কন্টিনিউ স্টেটমেন্ট। এই ব্রেক এবং কন্টিনিউ স্টেটমেন্ট এগুলো সাধারণত আমাদের লুপের ক্ষেত্রে কাজ করে। তো প্রোগ্রামে যখন সাধারণ ফ্লোকে বা লুপের মধ্যে যখন সাধারণ জেনারেল ফ্লোকে আমার বন্ধ করার দরকার হয়, তখন দেখা যাচ্ছে একটা পার্টিকুলারলি কোনো একটা কাজের থেকে আমার সেখান থেকে এক্সট্রাক্ট করে, অর্থাৎ ওই জায়গা থেকে আমার এক্সিট করবে। তো কিভাবে হতে পারে, একটা উদাহরণ যদি আমরা চিন্তা করি, যে প্রোগ্রামের মধ্যে আপনি 1 থেকে 20 একটা ভ্যারিয়েবল পাথ লিখছেন, অর্থাৎ 1 থেকে 20-এর জন্য একটা কাজ করছেন। এর মাঝে হঠাৎ করে মনে করেন যে আপনি চাচ্ছেন যে যখন আপনার 10 হবে বা 15 হবে তখন দেখা যাচ্ছে প্রোগ্রামটা যেন ওখান থেকে বের হয়ে আসে, অর্থাৎ
পরবর্তীতে দেখা যাচ্ছে পার্টিকুলারলি কোনো কাজটা না করে বা পরবর্তীতে ওই কাজটাকে যদি ওখান থেকে দেখা যাচ্ছে লুপটাকে আবার সে এক্সিকিউট করে এইটা। তো এর জন্য আমাদের দরকার হবে এখানে ব্রেক। যেমন দেখেন আপনি যদি এখানে ব্রেক না দেন তাহলে কি হবে, ব্রেক না দিলে তারপর আমার কেস ভ্যালুতে 2 চলে আসবে। আর যখনই একটা আমার পার্টিকুলারলি পারফর্ম করে ফেলবে তখন আমার সেখান থেকে আমাদের শুধুমাত্র টেস্ট করে ওখান থেকে ব্রেক হয়ে সরাসরি বের হয়ে চলে আসবে। অর্থাৎ পার্টিকুলার ভ্যালুর জন্য ওইটাকে কাজ করবে, করে নিয়ে ওখান থেকে ব্রেক হবে। আর যদি আমরা ব্রেক না দিই সবগুলোকে মনে করেন যে সে কাজ করতে থাকবে, অর্থাৎ এক্সিকিউট করতে থাকবে। তো এইভাবে দেখেন আমি ফ্লো চার্টটা দিয়ে আপনাদেরকে একটু ক্লিয়ার করেই যে বিষয়টা ব্রেক স্টেটমেন্টটা কীভাবে কাজ করে। আপনি একটা প্রোগ্রামে গেলেন, প্রোগ্রামে যাওয়ার পর কোনো একটা পার্টিকুলার একটা টেক্সট এক্সপ্রেশন থাকলো লুপের, সেই টেক্সট এক্সপ্রেশনে আপনি আসলেন। টেক্সট এক্সপ্রেশন যদি ট্রু হয় তাহলে সেক্ষেত্রে এই দিকে যাচ্ছে, আর টেক্সট এক্সপ্রেশন যদি আপনার ফলস হয় বা কন্ডিশন যদি আপনার ফলস হয় তাহলে সেক্ষেত্রে এই দিকে যাবে। তো যেহেতু ট্রু হচ্ছে সেহেতু যাচ্ছে। এখন চেক করছে এটা কি ব্রেক বলছে, ব্রেক স্টেটমেন্ট কি এখানে আছে, অর্থাৎ ব্রেক কিওয়ার্ডটাকে আমরা ব্যবহার করছি। যদি ব্যবহার করে থাকে, হ্যাঁ, যদি ব্রেক হয় তাহলে এইদিকে চলে যাবে। আর যদি কন্ডিশনে যদি আবার যদি ব্রেক না হয় তাহলে রিমেনিং বডি অফ দ্য লুপ, অর্থাৎ লুপের যে অবশিষ্ট অংশ আছে সেটাকে এক্সিকিউট করবে, আবার চলে যাবে টেক্সট এক্সপ্রেশনে। অর্থাৎ পার্টিকুলার ওই কন্ডিশনের জন্য যদি আমরা ব্রেক করে থাকি তখনই সেটা প্রোগ্রামটা এক্সিট লুপে যাবে, অর্থাৎ লুপ থেকে আমরা বের হতে পারবো। অর্থাৎ লুপ বলতে আসলে আমরা পরবর্তী দিন লুপ নিয়ে অনেক কাজ করব। তো যেহেতু আজকে আমাদের ব্রেক এবং কন্টিনিউ নিয়ে আমাদের কিছু ডিসকাস করতে হবে, তাই লুপ নিয়ে আমি দুই একটা কথাবার্তা বলতে চাই। সেটা হচ্ছে লুপ অর্থ হচ্ছে পেঁচানো, অর্থাৎ একই কাজ যেন বারবার করা হয়। তো এই রকম প্রোগ্রামের মধ্যে আমাদের অনেক হিউজ কাজ আছে, একই কাজ বারবার করানো হয়। তো যেহেতু কম্পিউটারের নিজস্ব কোনো বুদ্ধি নাই, তাই তাকে বলতে হয় যে কতবার কাজটা করতে হবে। কিন্তু আমরা যখন নিজেরাও না জানি যে এই কাজটা আমরা কতবার করব, তখন সেই ক্ষেত্রে একটা আমরা এখানে লুপ অ্যাসাইন করে দিই এবং ওই লুপের মধ্য থেকে কখন বের হতে হবে, কারণ তা না হলে তো কম্পিউটার সারাদিন মনে করেন যে প্রোগ্রাম ঘুরতেই থাকবে, লুপের মধ্যে চলতেই থাকবে। তো এই ধরনের লুপ থেকে বের হওয়ার জন্যই আমরা সাধারণত ব্রেক বা কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যবহার করে থাকি। কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে ব্রেক এবং কন্টিনিউ আমাদের খুব কমন একটা বিষয়। একটা পার্টিকুলার একটা টেস্ট কন্ডিশনের এগেইনস্টে আমরা লুপ থেকে বের হওয়ার জন্য আমরা এখানে ব্রেক ব্যবহার করে থাকি। আর কন্টিনিউ যেটা কাজ করবে, কন্টিনিউ স্টেটমেন্টটা এটা প্রোগ্রামের সাধারণ ফ্লোকে চেঞ্জ করার জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ আপনি চাচ্ছেন মনে করেন যে যখন 10 হবে, অর্থাৎ 1 থেকে 20 পর্যন্ত একটা লিখছেন, সংখ্যা লিখছেন, যে 1 যদি আমি লিখি, 1 টাইপ করলে লেখা আসবে 1, 2 টাইপ করলে লেখা আসবে 2, 2। তো এইভাবে যদি আমরা কাজ করি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে 10-এর ক্ষেত্রে ধরেন আপনি চিন্তা করলেন যে 10-এর ক্ষেত্রে শুধু প্রিন্ট করবে না, কিন্তু পরবর্তীগুলো আবার প্রিন্ট করবে, অর্থাৎ 10-এর আগেরগুলো প্রিন্ট করবে, 10-এর পরেগুলো প্রিন্ট করবে। তো এই ক্ষেত্রে কন্টিনিউ স্টেটমেন্টটা এইভাবে কাজ করবে। তো মোটামুটি আমরা একটু দেখলাম আমাদের আজকি চার্টটা পরে আমাদের কাজে লাগবে, একটু পরে কাজে লাগবে। আমি সেই সময় আপনাদেরকে এই আজকি চার্টের বিষয়গুলো বলবো আবার। তো এখন এ পর্যায়ে আমরা সরাসরি প্রোগ্রামে চলে যাচ্ছি। আর আমাদের ক্লাসে যদি আপনাদের কোনো কমেন্ট থাকে বা কোনো কিছু জানতে চান, আপনারা লাইভে আপনারা কমেন্ট করতে পারেন, সেক্ষেত্রে আমি সাথে সাথে আপনাদের অ্যান্সার দিব। তো চলে আসছি ফার্স্টে আমরা কতদিনের মতো একটা কোড ব্লক আমরা নিই। তো আজকে আমাদের যেহেতু ষষ্ঠ ক্লাস, আমি এখানে প্রথমে একটা ফোল্ডার করে নিচ্ছি, ফোল্ডার ক্লাস 6। দেখেন আমাদের ক্লাস 6 ফোল্ডারের মধ্যে কিছুই নাই। তো প্রথমে আমরা কোড ব্লক ওপেন করব। এই আমি কোড ব্লকটা নিলাম। তো একইভাবে জেনারেলি অলরেডি আপনারা শিখে গেছেন যে কীভাবে কোড ব্লক ব্যবহার করতে হবে, বা মোবাইলের বিভিন্ন ধরনের সফটওয়্যার অলরেডি মেনশন করেছি, আপনারা অ্যান্ড্রয়েড ফোন দিয়েও ব্যবহার করতে পারেন। তো এক্ষেত্রে কনসোল অ্যাপ্লিকেশনে গেলাম, গো করলাম, তারপরে মেক সিলেকশন সি করলাম। এখান থেকে আমরা ক্লাসটাকে সিলেক্ট করে দিচ্ছি। ডেস্কটপের উপরে ক্লাস 6 আছে, 6টাকে সিলেক্ট করে দিয়ে ওকে করলাম। তারপর প্রজেক্ট টাইটেল দিয়ে দিলাম। এটা প্রজেক্ট টাইটেল আমাদের ক্যালকুলেটর। একটা ক্যালকুলেটর যেহেতু তৈরি করবো আজকে, বেসিক ক্যালকুলেটর আমরা তৈরি করব এবং ক্যালকুলেটরের বিভিন্ন ধরনের মজার কিছু কিছু ফিচার অ্যাড করব এখানে। তো চলে আসছি ফার্স্টেই, এই অংশটাকে আমরা চেঞ্জ করে নিলাম। তো একটা ক্যালকুলেটর ধরেন আপনি 2টা নাম্বারের যোগ করবেন, বিয়োগ করবেন, গুণ করবেন, ভাগ করবেন, তাহলে সেই ক্ষেত্রে 2টা নাম্বারগুলোকে আপনি কীভাবে অ্যাসাইন করবেন। তো প্রথমে দিলাম যে এন্টার ফার্স্ট নাম্বার, এন্টার ফার্স্ট নাম্বার।
এই প্রথম নাম্বারটা আমরা টাইপ করব এখানে। এরপরে যেহেতু প্রিন্ট করলাম অর্থাৎ মেসেজ দিলাম, তো এরপরে আমরা সেকেন্ড নাম্বারটা নিলাম। সেকেন্ড নাম্বার নিয়ে %d, যেহেতু আমরা ইন্টিজার টাইপ ব্যবহার করব বলে ঠিক করেছি, তো ইন্টিজার এফ আন্ডারস্কোর, দ্যাট মিনস ফার্স্ট নাম্বার একটা ভ্যারিয়েবল নিলাম, আর একটা ভ্যারিয়েবল নেব সেকেন্ড নাম্বার, দ্যাট ইজ এস আন্ডারস্কোর নাম, আর একটা নেব রেজাল্ট, RESULT, রেজাল্ট, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ যেটাই হোক না কেন সেই রেজাল্টের মধ্যে আমরা রাখবো। তো যেহেতু সবগুলো ইন্টিজার নিয়েছি সেই জন্য ফরম্যাট স্পেসিফায়ার আমাদের %d ইউজ করতে হবে, কমা দিয়ে অ্যাম্পারসেন্ট দিয়ে আমাদের এফ আন্ডারস্কোর নাম। তো এরপরে আমরা এগেইন আবার প্রিন্ট করব, এটা সেকেন্ড নাম্বার। অর্থাৎ প্রথমে দুইটা নিলাম SCCOND, সেকেন্ড নাম্বার। তো এই যে ধরেন ফার্স্ট নাম্বার নিয়েছি, সেকেন্ড নাম্বার নিয়েছি, একইভাবে ভ্যারিয়েবলটাও কিন্তু চেঞ্জ করে দিতে হবে, তা না হলে আগেরটাতে আবার সেই অ্যাসাইন করা হবে। তো ফার্স্ট নাম্বার নিলাম, সেকেন্ড নাম্বার নিলাম। এবার আমাদের ইউজারের কাছে একটা কুইরি করার দরকার আছে যে আপনি কোনটা করতে চাচ্ছেন। তো যেমন গ্রামীণ ফোনে থেকে যদি আমরা ফোন দিই গ্রামীণ ফোনে, তাহলে আমাদেরকে বলে যে আপনি বাংলা শুনতে চাইলে 1 চাপুন, ইংরেজিতে 2 চাপুন। তো এইভাবে আমাদেরকে কিন্তু প্রথমে একটা মেসেজ দেয়। দ্যাটস ওয়াই আমরা এখানে প্রিন্ট লিখে প্রিন্ট ফাংশনের মধ্যে আমরা একটা তাকে মেসেজ দেবো যে অ্যাডিশনের জন্য আপনি 1 দেন, তারপর সাবট্রাকশনের জন্য আপনি 2 প্রেস করেন, তারপর মাল্টিপ্লিকেশনের জন্য 3 এবং ডিভিশনের জন্য 4। জাস্ট এই 4টায় আমরা বেসিক্যালি আর কি পারফর্ম করি। তো প্রিন্ট ফাংশন প্রেস 1 ফর অ্যাডিশন, 2 ফর সাবট্রাকশন, 3 ফর মাল্টিপ্লিকেশন, 4 ফর ডিভিশন। তো এই আমরা 4টা অপারেশনের জন্য কিওয়ার্ড তাদেরকে দিলাম। এবার এই পার্টিকুলার কিওয়ার্ডের রেসপেক্টে আমরা কাজ করব। তো এইবার যেহেতু তার কাছে মেসেজ দিয়েছি, সো এইবার তার কাছ থেকে আমাদের মেসেজের এগেনস্টে আমাদের ভ্যালুটা কিন্তু তার কাছ থেকে কালেক্ট করতে হবে। সো এগেইন স্ক্যান ফাংশন দিয়ে আমরা %d, কমা অ্যাম্পারসেন্ট, এবার আমাদের লাগবে একটা অপারেটর, অর্থাৎ ওপি দিয়ে আমি আবার আরেকটা ভ্যারিয়েবল ডিফাইন করলাম ওপি। এই অপারেটর দিয়ে এই পর্যন্ত আমার কিন্তু ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার কাজ শেষ হলো, অর্থাৎ ইউজারকে মেসেজ দিয়েছিলাম, তার রেসপেক্টে সে আমাদেরকে ইনপুট দিয়ে দিল। এখন এই ইনপুটগুলোর রেসপেক্টে আমরা কিভাবে সুইচটা অ্যাপ্লাই করব খেয়াল করেন। তো প্রথম আমি বলছিলাম যে আমরা বলছিলাম সুইচের মধ্যে আসি। এই যে সুইচ আছে আমাদের, সুইচের মাঝে এক্সপ্রেশন থাকবে। তো এখানে আমরা ভ্যালু চেক করব। সুইচ SWITCH, সুইচ ব্র্যাকেটের মধ্যে এখানে হচ্ছে আমরা কেস ওয়ানের মধ্যে আপনি এবার ব্লক অফ কোড আপনি দিয়ে যান এখানে। তো রেজাল্ট ইজ ইকাল টু এ না, এটা হবে এই এফ নেম, দ্যাট ইজ এডিট কপি এফ নেম প্লাস এস আন্ডারস্কোর নাম। তো এই যে ফার্স্ট নাম্বার এবং সেকেন্ড নাম্বার দুইটা অ্যাড করে রেজাল্টে রাখলাম। সো এবার প্রিন্ট করতে হবে প্রিন্ট এফ the sum is %d, comma result। এই হলো আমাদের কেস ওয়ানের মাঝে একটা অবশ্যই স্পেস দিতে হবে, আর সুইচের মাঝে আমরা ওপি, অর্থাৎ আমরা যে ভ্যারিয়েবলটা দিলাম এই ভ্যারিয়েবলের মানটা সে চেক করবে, ভ্যারিয়েবলের মানটা কত। তো এরপরে একই ব্লক অফ কোড আমাদের আরও যেহেতু দরকার হবে, সো বেটার ওয়ে আমরা কপি করতে পারি, তবে অবশ্যই সেই ক্ষেত্রে চেঞ্জটাকে কিন্তু আবার অ্যাসাইন করে দিতে হবে। তো এই ক্ষেত্রে সাবট্রাকশন দিই রেজাল্ট RESULT, রেজাল্ট ইজ ইকাল টু এফ
আন্ডারস্কোর নাম মাইনাস, যেহেতু এবার সাবট্রাকশন করছি, এস আন্ডারস্কোর নাম। তো একইভাবে আমরা এবার প্রিন্টটাও এখানে আমি আর টাইপ করতেছি না, এক্ষেত্রে টোটাল এই দুইটাকে আমি কপি করে নিচ্ছি, যেহেতু আমাদের আরও দুইটা আমাদের ম্যাথমেটিক্যাল অপারেশন পারফর্ম করা লাগবে। সো আমি দুইটাকে কপি করে এবার এডিট করে দেবো সেগুলোকে। তো কেস এটা হবে 3, তারপর রেজাল্ট ইজ ইকাল টু ফার্স্ট নেমের সাথে সেকেন্ড নেম মাল্টিপ্লিকেশন হবে। প্রিন্ট এফের মধ্যে দ্য মাল্টিপ্লিকেশন ইজ তারপর কেস 3 পরে কেস 4, ফোর্থ কেসে এটা হচ্ছে ডিভাইড করবে, দ্য ডিভিশন ইজ পার্সেন্টেজ ডি। সো এই হয়ে গেল। আর ডিফল্ট, এক্ষেত্রে ডিফল্ট আর একটা কিওয়ার্ড আমরা ব্যবহার করব। বাই দ্য ওয়ে আমি কিন্তু ব্রেক ইউজ করতে ভুলে গেছি, অবশ্যই ব্রেক ব্যবহার করতে হবে, এটা ভুলে গেলে হবে না, না হলে প্রোগ্রাম অবশ্য মনে করিয়ে দেবে যখন দেখবো যে আমি সবগুলো আউটপুটই চলে আসছে, যে আমি তো সবগুলো চাই নাই। তো সেই ক্ষেত্রে অবশ্য প্রোগ্রামিং থেকে আমরা বুঝতে পারবো। এখন ডিফল্টের মধ্যে একটা মেসেজ দিব, অর্থাৎ ডিফল্ট কখন প্রিন্ট করবে, যখন এই ওপির ভ্যালুটা যখন আমাদের ম্যাচ না করবে, সেই ক্ষেত্রে আমাদের এই ডিফল্ট ভ্যালুটা প্রিন্ট করবে। সো এই ক্ষেত্রে আমরা অ্যানাদার একটা মেসেজ দিব, প্লিজ এন্টার এ ভ্যালিড নাম্বার। সো এইভাবে কিন্তু আমাদের প্রোগ্রামটা কমপ্লিট হলো। তো এখন আমি যদি রান করি, দেখেন একবারে প্রোগ্রাম রান করছে। প্রোগ্রাম এরর থাকলে সাধারণত একবারে রান করে না, তো এটি নিয়ে ওরিড হওয়ার দরকার নাই, এরর থাকতেই পারে। এখন ফার্স্ট নাম্বার আমরা দিই, ফার্স্ট নাম্বার দিলাম 5 দিয়ে এন্টার করলাম, সেকেন্ড নাম্বার দিচ্ছি 6 দিয়ে এন্টার করলাম। এবার আমাদেরকে মেসেজ দিয়েছে, দেখেন প্রেস 1 ফর এডিশন, 2 ফর সাবট্রাকশন, 3 ফর মাল্টিপ্লিকেশন অ্যান্ড 4 ফর ডিভিশন। সো আমরা এডিশনটাই করি আগে, 1 দিলাম, দ্য সাম ইজ 11। দেখেন বাকিগুলো কিন্তু আমাকে প্রিন্ট করে নাই, জাস্ট বাকিগুলো আমাদেরকে প্রিন্ট করে না। আমি আরও একটা দেখি, 5 6 অ্যান্ড দিস টাইম উইল প্রেস 3, সো মাল্টিপ্লিকেশন, দ্য মাল্টিপ্লিকেশন ইজ 30। তো এইভাবে কিন্তু আমাদের আমরা গুণটাও বের করলাম। তো এখন দেখি আমি মাঝে একটা ব্রেক তুলে দিই, বা প্রথমে ডিফল্টটাকে চেক করি যে ডিফল্ট আসছে কিনা। এক্ষেত্রে 9, তারপর 12, 8 বরং 96 যদি মাল্টিপ্লিকেশন করি, তো এই ক্ষেত্রে আমরা এমন একটা ভ্যালু দিব, অর্থাৎ যেটা অ্যাসাইন করা নেই, 5 বা 5 না 9, 8 দিলাম। দেখেন 8 দিলে আমাদেরকে মেসেজ দেখাচ্ছে, প্লিজ এন্টার এ ভ্যালিড নাম্বার। অর্থাৎ আমাদের যে ভ্যালুগুলোর জন্য টেস্ট কেস অ্যাসাইন করা নাই, ডিফল্টটা কিন্তু শুধুমাত্র ওই ভ্যালুর জন্য কাজ করছে। আবার দেখেন 12 আর 13, তো 12 13 আমি যদি এখানে যদি 5 দিই বা সামহাউ 6 দিলাম, 6 দিলে দেখেন আমার মেসেজ আসছে কিন্তু প্লিজ এন্টার এ ভ্যালিড নাম্বার। অর্থাৎ ওর জন্য কিন্তু এই 6-এর জন্য কিন্তু কোনো টেস্ট কেস আমার অ্যাসাইন করা নাই, দ্যাটস ওয়াই আমাদের এমন আসলো। তো এই পর্যায়ে আমি একটু এখান থেকে ব্রেকটাকে তুলে দিতে চাচ্ছি, ব্রেকটা তুলে দিয়ে মাল্টিপ্লিকেশনটা আমি অপারেশনটা আমি পারফর্ম করি, দেখি কি আসে। অর্থাৎ ব্রেক তুলে দিলে কি হয় দেখা যান, দেখাই যাক আমাদের যে ব্রেকটা তুলে দিলে আমাদের কি হচ্ছে 12 অ্যান্ড 13। সো এই ক্ষেত্রে যদি আমরা ক্যালকুলেট করি, ধরেন 3, মাল্টিপ্লিকেশন দিলাম এগেন, তো মাল্টিপ্লিকেশন দিলে দেখেন দেখাচ্ছে দ্য মাল্টিপ্লিকেশন ইজ 156, দুইটা মাল্টিপ্লাই করলে যেটা হয়। তারপরে আবার দেখাচ্ছে দ্য ডিভিশন, অর্থাৎ সেটাও প্রিন্ট করলো। তারপরে ডিফল্টে যেটা ছিল সেটাও প্রিন্ট করলো। অর্থাৎ যদি আমরা ব্রেক না দিই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যেখান থেকে আমরা ব্রেক দেবো না, ঠিক সেখান থেকে সমস্তগুলো কিন্তু সব আমাদের প্রিন্ট করতে শুরু করে দেবে। তো এইভাবে আমরা দেখলাম যে প্রোগ্রামটা আমাদের কিভাবে কাজ করে। তো এই পর্যায়ে আমি
এখানে শুধুমাত্র নাম্বার না ব্যবহার করে আমরা কিন্তু ক্যারেক্টার ইউজ করতে পারি, অর্থাৎ একটা ক্যালকুলেটর যেভাবে তৈরি করে সেভাবেও কিন্তু করতে পারি। তো ক্যারেক্টারের ক্ষেত্রে কিভাবে একটা ক্যালকুলেটর আমরা তৈরি করতে পারি আমরা একটু দেখি। আমি জাস্ট কোডটাকে এডিট করব সিম্পলি, অর্থাৎ আপনি ক্যালকুলেটর যেভাবে প্রেস করেন ঠিক একই ফরম্যাটে আমি এবার নিয়ে যাব। ক্যারেক্টার, এইভাবে আমি ক্যারেক্টারে প্রথমে আর কি নিয়ে যাচ্ছি। যেহেতু আমরা প্লাস মাইনাস ইউজ করে এবার আমরা কাজ করব সরাসরি একেবারে সিম্বল দিয়ে। তো এই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, প্লাস তারপর মাইনাস, এইভাবে কিন্তু লিখতে হবে। যেহেতু আমরা ক্যারেক্টার ব্যবহার করছি, তো এই কোটেশনের মধ্যে লিখতে হবে, সিঙ্গেল কোটেশনের মধ্যে আমাদের লিখতে হবে মাল্টিপ্লিকেশন, তারপরে ডিভিশন অ্যান্ড ডিভিশন। তো এই হলো আমাদের বাকি যা কাজগুলো ছিল। এখান থেকে আমরা এত কিছু প্রিন্ট করব না, জাস্ট প্রিন্ট করব ইজিক্যাল টু পার্সেন্টেজ ডি। এই ক্ষেত্রেও আমরা ইজিক্যাল টু পার্সেন্টেজ ডি, দেখেন চেঞ্জটা দেখতে পারবেন। তো এইভাবে ইজিক্যাল টু পার্সেন্টেজ ডি, এই হচ্ছে আমাদের প্রোগ্রামটা ইজিক্যাল টু পার্সেন্টেজ ডি। তো আমরা ক্যালকুলেটর ঠিক যেভাবে দেখতে পাই আমরা কিন্তু ঠিক ওই রকম একটা লেআউট আনতে চাচ্ছি। অর্থাৎ প্লাস মাইনাস, তারপরে মাল্টিপ্লিকেশন ডিভিশন। এইবার আমরা যদি রান করি দেখি আগে সব কিছু ঠিক আছে কিনা। এফ নেম, এস নাম, তো দুইটা ভ্যারিয়েবল নিলাম। ক্যারেক্টার, এটা ক্যারেক্টারে নিলাম। খেয়াল করেন আমরা কিন্তু ক্যারেক্টারে নিয়েছি। সেকেন্ড যে স্ক্যানএফটা ছিল এটা কিন্তু ক্যারেক্টারে নিয়েছি, যেহেতু এই সাইনগুলো আমাদের ক্যারেক্টার আছে। আমরা এগুলোকে ইন্টিজার দিয়ে করতে পারতাম, বাট আমরা একটা রিয়েল টাইম লেআউট আনার জন্য রিয়েল টাইম একটা ক্যালকুলেটর তৈরি করার চেষ্টা করছি। রান করলাম। তো এই ক্ষেত্রে প্রথমে 5 প্লাস 6, দেখেন 5 প্লাস 6 ইজ ইকাল টু 11। তো আমি এইভাবে কিন্তু এবার ক্যালকুলেটরটা যেভাবে আমাদের পারফর্ম করানোর দরকার, 89 মাইনাস 60 ইজ ইকাল টু 29। অর্থাৎ আপনি কিন্তু এবার সরাসরি সিম্বল, আমরা সিম্বল ব্যবহার করে কাজ করতে পারছেন। জেনারেলি ক্যালকুলেটরে যেভাবে কাজ করি, যে 55 ডিভাইডেড বাই 5, সো 11। তারপরে ধরেন 12 মাল্টিপ্লাইড বাই 12 ইজ ইকাল টু 144। অর্থাৎ আপনি ফার্স্টে একটা ভ্যারিয়েবলের মান দিচ্ছেন, অর্থাৎ একটা ভ্যালু প্রোভাইড করলেন, দেন অ্যানাদার আর একটা ভ্যালু প্রোভাইড করছেন, এবং দুইটার মাঝখানে একটা অপারেটর দিচ্ছেন, এবং অপারেটর সিম্বলের উপর ডিপেন্ড করে আপনার সুইচের মাধ্যমে আপনি কিন্তু একটা ক্যালকুলেশন করে একটা পারফর্ম করছেন। তো এই যে ম্যাথমেটিক্যাল অপারেশনটা আপনি পারফর্ম করলেন, এর রেসপেক্টেই আপনার কিন্তু করসপন্ডিং রেজাল্ট দিচ্ছে। তো আমার মনে হয় না যে আপনাদের সুইসার কেস নিয়ে কোনো প্রবলেম থাকার কথা ফার্দার। তো আপনাদের এই পর্যায়ে আমরা আর কি দেখব, একটা সুইচ কেস দিয়ে তো আমরা করলাম, একটা ক্যালকুলেটর সুন্দর করে তৈরি করে দেখালাম। এবার দেখি ভাওয়েল এবং কনসোনেন্ট কিভাবে আমরা ডিফাইন করতে পারি। সিম্পলি একটা ক্যারেক্টার নিব, যেহেতু আমরা ক্যারেক্টার দিয়ে একটু কাজ করছি, ক্যারেক্টার দিয়ে আরও একটু কাজ করি। একটা ক্যারেক্টার নিলাম, সেই ক্যারেক্টারটার রেসপেক্টে আমাদেরকে বলতে হবে যে এটা ভাওয়েল না কনসোনেন্ট। অর্থাৎ আমি যে কোনো ক্যারেক্টার দিব তার রেসপেক্টে তাকে এটা বলতে হবে। তো ইফ প্রথমে আমি এখানে কন্ডিশন দিব, জাস্ট কন্ডিশনাল দিয়ে, অর্থাৎ যদি ওপি ইজিক্যাল টু, কন্ডিশনগুলো ক্যারেক্টারের ক্ষেত্রে কীভাবে বসাবেন এখান থেকে এই জিনিসটা অবজার্ভ করেন, এবং লজিকগুলো কীভাবে তৈরি করছি। তো আমরা জানি ভাওয়েল হচ্ছে এ ই আই ও ইউ, এই 5টা হচ্ছে আমাদের ভাওয়েল আছে। তো 5টা ভাওয়েলকে জাস্ট আমি, বাকিগুলো আমাদের কনসোনেন্ট। তো এই যে ভাওয়েল যেগুলো আছে সেইগুলোকে আমরা এইভাবে ডিফাইন করব। প্রথমে একটা মেসেজ দিতে হবে, প্রিন্ট এফ। ধরেন একটা আপনি ইন্টেলিজেন্ট একটা প্রোগ্রাম তৈরি করতেছেন, তো প্রিন্ট এফের মধ্যে লিখলেন এন্টার এ ক্যারেক্টার, enter a letter, and I will say it is vowel
অর নট, সামহাও ধরেন আর কি একটা মেসেজ আমরা তো ইউজারকে তো প্রোভাইড করতে হবে। তো মেসেজ ইউজারকে প্রোভাইড করলাম, দেন স্ক্যানএফ করে আমরা তার ভ্যালুটা নিয়ে নিলাম, যেহেতু আমাদের একটা ভ্যালু নিতে হবে %c, %, এই ক্ষেত্রে লেটারের এখানে আমি জাস্ট ভ্যারিয়েবলটা চেঞ্জ করে দিচ্ছি। আসলে ওপি নিলেও হবে, কিন্তু ভ্যারিয়েবলগুলোর সাথে নামে মিল থাকাটা একটু জরুরি, তাতে প্রোগ্রাম করতে সুবিধা হয় আমাদের এবং পরবর্তীতে প্রোগ্রাম বুঝতেও সুবিধা হয়। এমন হলো যে আপনি প্রোগ্রাম করলেন, আপনার প্রোগ্রাম আপনি পরে বুঝতেছেন না, তাহলে এই ক্ষেত্রে কিন্তু প্রবলেম। তো এখানে অর, এইবার পুরোটাকে আমি কপি করে নিচ্ছি, AEIOU। সো লাস্ট অফ অল এই দুইটা আমাদের দরকার নাই, AEIOU ও আচ্ছা, এখানে আই ও, আচ্ছা এখানে এ আর এখানে ই হবে। তো এইটা যদি আসে তাহলে এর ক্ষেত্রে আমাদের লিখতে হবে printf it's a vowel, else if, আমি এলস দিয়ে করে দিই সরাসরি, ইটস এ কনসোনেন্ট। এই তো এরপর আপনি প্রোগ্রাম রান করেন, দেখেন ছোট্ট প্রোগ্রাম সামহাও কোনো একটা এরর ধরছে, এরর ETTER আনডিক্লেয়ার্ড। এই দেখেন লেটারের এখন আসলে বানান মিস গেছে, দ্যাটস ওয়াই দেখাচ্ছিল এই ভ্যারিয়েবলটা সে চিনতে পারছে না। তো আমরা এবার ঠিক করছি, আমি কিন্তু এখান থেকে এররটা পড়ে নিলাম যে আসলে এররটা কোথায় হচ্ছে, তারপর ওই রেসপেক্টে এররটাকে ঠিক করে আবার আমরা রান করলাম। তো এবার রান যেহেতু হয়েছে সেহেতু বোঝা যাচ্ছে এরর নাই। তো মনে করেন যে আমি একটা দিলাম, লেটার দিলাম এইস, সো এইস একটা কনসোনেন্ট, এইভাবে আমরা বের হয়ে গেল। আবার আমরা রান করলাম, দিলাম কে, সো কে একটা কনসোনেন্ট। এইবার আমরা দিলাম ও, দেখেন ওটা দিয়েছি আমরা কনসোনেন্ট, এটাও কারণ আছে, আমরা দিয়েছিলাম ছোট হাতের ও। তো যেহেতু ছোট হাতের ওটাকে ডিফাইন করা নাই, এটা হচ্ছে আজকি চার্টে পাওয়া যায়, দ্যাটস ওয়াই আমাদেরকে আর একটা কন্ডিশন লিখতে হবে এর মধ্যে, এখানে আরও একটা কন্ডিশন দিতে হবে। যেহেতু বড় হাতের অক্ষর দিয়েছি কিন্তু আমি ছোট হাতের লিখেছি, দ্যাটস ওয়াই কম্পিউটারকে তো বোঝাতে হবে। তো এই যে লেখাগুলা, এই যে আমরা কোডগুলা কেন এমনটা হলো, এমনটা হওয়ার কারণ হচ্ছে, খেয়াল করেন সেই আজকে যে চার্টটার কথা বলছিলাম, একটু চার্টটা খেয়াল করেন, প্রত্যেকটা আমাদের ক্যারেক্টারের জন্য আলাদা আলাদা আমাদের কিন্তু ভ্যারিয়েবল আছে, অর্থাৎ কম্পিউটার এই যে আলাদা আলাদা মান আছে, ওই ভ্যালুটা বা এই আলাদা আলাদা মানকেই কিন্তু কম্পিউটার আইডেন্টিফাই করতে পারে, আদারওয়াইজ কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টারকে সে চিনতে পারে না। তো দ্যাটস ওয়াই এই যে দেখেন ক্যাপিটাল এ ইজ নট ইজিক্যাল টু স্মল এ, ক্যাপিটাল এর যে ডেসিমাল ভ্যালু আছে সেটা 65 আর স্মল এর যে ডেসিমাল ভ্যালু আছে 97। তো আমরা অ্যাসাইন করেছি কম্পিউটারকে 65, কিন্তু আমরা বলি নাই যে 97-এর কথা, দ্যাটস ওয়াই 97-কে আমাদের এখানে অ্যাসাইন করে দিতে হবে। এই জন্য আমাদের এখানে এ, তারপর এখানে হচ্ছে ই, তারপর এখানে হচ্ছে আই, তারপর এখানে আবার ছোট হাতের ও এবং অতঃপর লাস্টে ইউ। তো এটার জন্য কিন্তু এটা ভাউল হবে, এলস ইফ। তো এইভাবে দিয়ে আপনি আবার রান করলেন, এই ক্ষেত্রে ছোট হাতের ও এবার দিলেন, দেখেন এবার কিন্তু দেখাচ্ছে ইটস আ ভাওয়েল। সো এইভাবে আমি কিন্তু প্রোগ্রামটা কমপ্লিট করলাম। এবার আমি বড় হাতের ও দেব, দেখেন বড় হাতের ও দিলাম, সেক্ষেত্রে দেখাচ্ছে এটা একটা ভাওয়েল। তো এইভাবে আমরা প্রোগ্রামগুলো কমপ্লিট করলাম। তো আমরা মিন টাইম আজকে আমরা লেটারের ক্যারেক্টার দিয়ে আমরা প্রোগ্রাম দেখলাম, পাশাপাশি আমরা সুইচ কেস এবং ব্রেক দিয়ে আমরা প্রোগ্রাম দেখলাম, কন্টিনিউড স্টেটমেন্টটা দেখলাম যে কীভাবে কাজ করে, এবং ফার্দার আমরা যখন লুপ নিয়ে কাজ করব তখন এর আরও বিস্তারিত আমরা দেখব যে কীভাবে প্রোগ্রাম নিয়ে কাজ করে। তো আমাদের ভিডিওটি পুনরায় পেতে আপনারা ভিজিট করুন জাতীয় দক্ষতা বাতায়ন www.skills
www.skills.gov.bd তে অথবা দক্ষতা বাতায়নের ফেসবুক পেজে www.facebook.com/skills.gov.bd। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।